অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম পূরণ করার জন্য আমাদের যে যে জিনিসগুলি হাতের কাছে রাখতে হবে সেগুলি প্রথমে একটু বলে নেওয়া ভালো। আপনার পরিবারের সমস্ত আধার কার্ড সাথে রাখবেন, ভোটার কার্ড রাখবেন, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, প্যান কার্ড, বাচ্চার টিকা দেওয়ার কার্ড যাকে আমরা পোলিও কার্ড বলি, আপনার জমির বর্তমান রেকর্ড যতগুলি থাকবে সেখান থেকে আপনাকে মোট জমির পরিমাণটি বের করতে হবে, তাই সেগুলিও হাতের কাছে রাখবেন। ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে এবং কোন বিদ্যালয়ে পড়ে সেটিও আপনাকে সে বিষয়ে আপনাকে অবহিত থাকতে হবে। পরিবারের মোবাইল নাম্বার, পরিবার প্রধান বা অন্য সদস্য যদি কোনো ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড বা শিল্পী কার্ড এরকম ধরনের যদি থাকে সেটিও হাতের কাছে রাখবেন। শিশু শিক্ষার্থী যদি স্টুডেন্ট কার্ড ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে সেটিও আপনাকে সাথে রাখতে হবে। এছাড়া আরও যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা ফর্ম পূরণ করার সময় দেখে নেব। আসুন দেখে নেওয়া যাক আজকের অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাওয়ার জন্য আমাদের এই পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটি আছে সেটা আমরা পূরণ করতে শুরু করছি। আসুন ক দেখুন, পারিবারিক পরিচয়। 1, পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি, আমার পরিবারের যে প্রধান তার নামটি আপনাকে লিখতে হবে। এই মাঝের ঘর যেখানে লেখা আছে যে বিকল্প বা ইনপুট, এই জায়গাটাই আপনাকে এই ঘরের কলামটিতে লিখতে হবে। পুরো নাম, এই জায়গাটি আপনি আপনার পরিবারের প্রধানের নাম পুরোটি লিখবেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, ফর্মটি বাংলায় হলেও আপনি যদি ইংরেজিতে এবং সমস্ত ক্যাপিটাল লেটারে লেখেন তাহলে কিন্তু নির্ভুল হওয়ার সম্ভাবনাটি বেশি থাকে। আর যদি বাংলায় লেখেন তাতেও কোনো সমস্যা নেই, তবু বলে রাখি চেষ্টা করবেন ইংরেজিতে। তবে বাংলায় যদি আপনি লিখেন, বাংলায় লিখলে নাম্বারগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন। আপনি যেখানে পুরো নামটি লিখবেন আপনার পরিবারের প্রধানের, অবশ্যই কিন্তু আধার কার্ডের যে নামটি আছে যেমন আছে সেই রকম অনুযায়ী লিখবেন। আধার কার্ডের যেমন নাম আছে সেই নাম অনুযায়ী লিখবেন। নেক্সট আসুন জন্ম তারিখ। এই জন্ম তারিখ অবশ্যই আধার কার্ড দেখেই লিখবেন। মাস, বছর, দিন যা যেমন আছে সেরকম দেখে দেখে লিখবেন। যেমন ধরুন 05/02/1975 এরকম ধরনের আধার কার্ডে যেটা শো করানো আছে সেটাই কিন্তু আপনি এখানে লিখবেন। এরপরে 3 নম্বর কলাম দেখুন, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান তিনি পুরুষ হতে পারেন, তিনি মহিলাও হতে পারেন। যদি পুরুষ হয় তাহলে পুরুষের টিক চিহ্ন দিলেন, যদি মহিলা হয় তাহলে মহিলায় টিক চিহ্ন দেন, আর অন্যান্য হলে আপনি অন্যান্য টিক চিহ্ন দিতে পারেন। 4 নম্বর পয়েন্টে আসুন, পরিবারের প্রধানের আধার নম্বর। পরিবারের যে প্রধান হবে তার আধার নম্বর, 12 ডিজিটের আধার নম্বর আপনি এখানে পরপর লিখে দিন, এই জায়গায় লিখে দিন। সুন্দর করে লেখার পর এবারে দেখুন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট বেশ ভাইটাল পয়েন্ট একটি, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি আপনার থাকে তাহলে সেটি লিখতে হবে। প্রত্যেকেরই ডিজিটাল রেশন কার্ড আছে, তার পরিবারের প্রধানের যে রেশন কার্ডটি তার নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে, এখানে সুন্দর করে দেখে দেখে লিখতে হবে। এরপর দেখুন পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারে সদস্য সংখ্যা কতজন সেটা কিন্তু শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায়। আপনি শুধুমাত্র সংখ্যায় লিখবেন তাহলেই হবে। সংখ্যায় 1, 2, 3, 4, 5, 6 যা আছে আপনার সংখ্যা, 2 জন হতে পারে, 4 জন হতে পারে, যা হবে সেটাই আপনাকে এখানে লিখতে হবে। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখুন ঠিকানা। এই ঠিকানাটি
স্থায়ী ঠিকানা লিখতে হবে। স্থায়ী ঠিকানা, দেখুন স্থায়ী ঠিকানা যে আপনি লিখবেন, প্রথমে আপনি এখানে লিখবেন গ্রাম, তারপরে পোস্ট অফিসের নাম্বার, জেলা, থানা, পিন নাম্বার, এইভাবে ক্রমান্বয়ে পরপর কিন্তু আপনি লিখে দেবেন এখানে। নেক্সট দেখুন 8 নম্বর পয়েন্ট, যোগাযোগ নম্বর। এই যোগাযোগ নম্বর লেখার জন্য আপনি এইখানটা দেখুন কি নির্দেশ করেছে। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। তার মানে আপনার পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডে যে ফোন নাম্বারটি সংযুক্ত আছে সেইটি আপনি এখানে পরপর লিখে দিবেন। সেইটি লিখবেন, 10 সংখ্যার যে মোবাইল নাম্বার সেটা আপনি লিখে দিলেন। এরপর দেখুন 9 নম্বর কলাম, 9 নম্বর কলামে কি আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। আধার নম্বরটি সকল সদস্যেরই লিখতে হবে। দেখুন প্রথমত আমরা যে কলমটা দেখব, পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান যিনি তার নামটা আপনি লিখলেন। লেখার পর এইবার পরিবারের প্রধান বাদে আর যতজন মেম্বার্স থাকছেন তাদের নামগুলো কিন্তু আমাদেরকে এখানে এই সদস্য 1, সদস্য 2 এখানে কিন্তু ইনপুট করতে হবে। তার আগে একটু বলে রাখি, দেখুন পাশের ঘরে এইখানে কি ইন্ডিকেট করছে, দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ না, বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন। অর্থাৎ আপনার পরিবারের যে সমস্ত সদস্য আছে, সদস্য বা সদস্যরা আছে, তাদের মধ্যে যদি কোনো সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে কিন্তু এই আধার নম্বর লেখার জায়গাতে NA লিখতে হবে। যাক, আমরা যখন এটা যখন আমরা পূরণ করতে আসব তখন আরও বিস্তারিত বলবো, কিন্তু তবু একটু আগাম বলে রাখলাম। দেখুন আরেকটি কলমে আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যার নাম এখানে লিখছেন, এই সদস্যের নাম যে লিখছেন, এই সদস্যের নাম লেখার পর ওই ব্যক্তি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। পরিবারে একাধিক থাকতেও পারে, সেই জন্য এখানে হ্যাঁ হলে হ্যাঁ, আর না হলে কিছু লেখারই দরকার নেই। তাহলে এখানে সদস্য 1-এর বিবরণে আসি। সদস্য 1-এর নাম লিখলেন, পরিষ্কার করে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখছেন, অবশ্যই কিন্তু স্পষ্টভাবে লিখবেন যেন সকলে বুঝতে পারে, যাতে করে আপনার ফর্মটি নির্ভুলভাবে লেখা হয় এবং যিনি দেখবেন তার যেন কোনোভাবে পড়তে বা আপনার ডাটা ডাউনলোড করতে বা ডাটা এন্ট্রি করতে কোনো সমস্যা যেমন না হয়। যাই হোক, এরপর লিখবেন জন্ম তারিখ। এগুলো কিন্তু অবশ্যই আধার কার্ড দেখে লিখবেন, যেটি সঠিক হবে সেইটি লিখবেন। এরপর দেখুন নিচে লেখা আছে লিঙ্গ। এই লিঙ্গটি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা লিখবেন। পরিবারের প্রধানের, এই দেখুন লেখা আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আপনি যার নামটি এখানে লিখলেন তার সঙ্গে তার পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, কী সম্পর্ক, ছেলে, মেয়ে, স্ত্রী না অন্য কিছু, যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখানটি লিখতে হবে। এরপর আপনাকে নিচের কলাম দেখুন আধার নম্বর। এই আধার নম্বরটি যে সদস্যের নাম এখানে লিখেছেন সেই সদস্যেরই আধার নম্বর এই জায়গাটি আপনাকে লিখতে হবে। এবার দেখুন এই রকম অনুরূপভাবে আপনি আপনার সদস্য 2 নাম, জন্ম তারিখ, লিঙ্গ এখানে যেমন আছে এইটি আপনাকে পূরণ করতে হবে। দেখুন এরকম করে ইতিমধ্যে আমরা 1 নম্বর পেজটি আমরা পূরণ করে ফেললাম। এরপর আমরা পরের পেজে যাব। দেখুন পরের পেজে যাওয়ার সময় এই একই জিনিস পুনরাবৃত্তি আছে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এখানে 5টা পর্যন্ত সদস্যের নাম আছে। আপনার যটি প্রযোজ্য হবে আপনি তটি এখানে পূরণ করবেন, বাকি ফাঁকা থাকবে।
এবার দেখুন 10 নম্বর কলম আসি আমরা। 10 নম্বর কলমে কি বলছে দেখে নিই। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরণের জন্য আমাদের পরিবারের এখন প্রায় প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি হয়ে গেছে। কি বাচ্চা কি বয়স্ক প্রত্যেকেরই আছে, তাই এই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটিও আপনাকে এখানে ইনপুট করতে হবে। হেড অফ দি ফ্যামিলি, এই দেখুন এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হবে, এইখানে ব্যাংক অ্যাকাউন্টে লিখতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট লেখার আগে দেখুন কি নির্দেশ দিচ্ছে যে ডিবিটি, আমরা এখন ইতিমধ্যে সবাই জেনে গেছি ডিবিটি কি। এই ডিবিটি লিঙ্ক আছে যেই ব্যাংকের সাথে, সেই ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু আপনাকে এইখানে ইনপুট করতে হবে, তবে কিন্তু আপনার তথ্যটি সঠিক হবে। যাই হোক, তাহলে ব্যাংকের নাম এসবিআই না পিএনবি বা যা হবে সেটা আপনি এখানে লিখলেন, পরিষ্কার করে লিখবেন। লেখার পরে অ্যাকাউন্ট নম্বরটি পরপর লিখে দিলেন। লেখার পর আইএফএসসি, যেই ব্যাংকের বইটি আপনি প্রথম পাতাটি খুলবেন দেখবেন অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড সব ওখানে লেখা আছে। তো দেখে দেখে আপনি আইএফএসসি কোডটি লিখে দিলেন। এইখানে যেমনভাবে আপনি পূরণ করলেন সেই অনুযায়ী দেখুন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এইভাবে পরপর 5টি কলাম আছে, আপনাকে পরপর সেভাবে পূরণ করতে হবে। যেমন 1 নম্বর করেছিলেন সেরকম করে আমাদেরকে যদি প্রয়োজন হয় 5 পর্যন্ত পূরণ করা, আপনি 5 পর্যন্ত পূরণ করলেন। আচ্ছা দেখুন আমরা পরের পেজ আসি। পরের পেজে এখানে এই শেষ অংশ আছে, এটা তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। পরের কলম দেখুন, পরের পয়েন্ট 11। এই 11তে কী বলছে যে এপিক, হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। ভোটার তালিকায় আপনাদের দেখবেন একটা অংশ নম্বর বা পার্ট নাম্বার, যাকে ইংরেজিতে আমরা বলি পার্ট নাম্বার, থাকে। এপিক, এই এপিক মানে হলো ভোটার কার্ড। আমরা সকলে জানি এপিক মানে ভোটার কার্ড। এই ভোটার কার্ডের নম্বরটি এবং আপনার বুথের নম্বর, যে বুথে আপনি ভোট দেন সেই বুথের নম্বরটি আপনাকে উল্লেখ করতে হবে। এই বুথের নম্বরটিকেই অংশ নম্বর বলে বলা হয়। এবং বুথটি যেই বিধানসভার মধ্যে অন্তর্গত, বিধানসভা ক্ষেত্র, সেইটি আপনাকে ইনপুট করতে হবে। তাহলে প্রথমে আপনি হেড অফ দ্য ফ্যামিলির, পরিবারের প্রধানের এপিক নম্বরটি এখানে লিখলেন, তারপরে এখানে বিধানসভার নাম লিখলেন এবং পাশে অংশ নম্বর লিখলেন। তাহলে আপনার এই হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত বিবরণটি কমপ্লিট হলো। এরপরে আমরা অনুরূপভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে আপনার ক্রমান্বয়ে পরপর লিখবেন যতগুলি আপনার প্রযোজ্য হবে। এবারে আমরা আসি 12 নম্বর পয়েন্টে, যে 12 নম্বর পয়েন্ট বিভাগ। এই বিভাগটি আপনি কীভাবে করবেন দেখে নিন। প্রথমে দেখুন প্রথম কলম আছে অসংরক্ষিত, তারপরে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী। তারপরে আছে দেখুন তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি করবেন। অসংরক্ষিত অর্থাৎ জেনারেল কাস্ট যাকে আমরা বলি, সেই ব্যক্তিদের জন্য এই ঘরটি হবে। আর অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, যদি আপনার সার্টিফিকেট থাকে UREWS এই যে লেখা আছে, তাহলে আপনি এটি লিখতে পারেন। আর তফসিলি জাতি, শিডিউল কাস্ট যদি হন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। তফসিলি উপজাতি হলে এই ঘরটিতে টিক চিহ্ন দেবেন। এবং OBC কাস্ট যদি হন তাহলে এই ঘরটি টিক চিহ্ন দেবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন সব ঘরে টিক চিহ্ন হবে না, যে কোনো একটি ঘরে টিক চিহ্ন হবে। আপনার যেটা প্রযোজ্য সেটাতেই কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন, যে কোনো একটি। এই সমস্ত ঘরগুলির মধ্যে যে কোনো একটি ঘরে টিক চিহ্ন দেবেন। দেখুন
আরও পাশের ঘরটি দেখুন কি অর্ডার দেওয়া আছে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। এইটি একটু আপনি খেয়াল করবেন। তারপরে দেখুন পরবর্তী পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট, দেখুন রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এইটি আপনাকে খুব খেয়াল করে আপনাকে পূরণ করতে হবে। দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? 1 নম্বর পয়েন্টে জিজ্ঞাসা করছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অবশ্যই প্রত্যেকেরই থাকাটা স্বাভাবিক, কোনো কারণবশত কারো হয়তো নাও থাকতে পারে, যাই হোক আপনার আছে, আপনি হ্যাঁ টিক চিহ্ন দিলেন। যদি না থাকে তাহলে নাই দেবেন। এবার 2 নম্বরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার যে পরিবারে কার্ডটি আছে সে কার্ডটি AAY অন্তর্দয় যোজনা, নাকি SPHH, নাকি RKSY2, নাকি PHH, না RKSY1, নাকি ভর্তুকিবিহীন। এই এতগুলি কার্ডের ধরন আছে। আপনার যে কার্ডটি আছে দেখবেন সেই কার্ডটি নামের বাম দিকে ঘরটিতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনার PHH থাকে তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দেবেন। এরকম আপনার এখানে যেই ক্যাটাগরিটি থাকবে সেই ক্যাটাগরিটির বাম দিকে আপনি টিক চিহ্ন দিয়ে দিলেন। এবার দেখুন 3 নম্বর পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্টে কি বলছে, যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। অর্থাৎ আপনি যে রেশন কার্ড আপনার পরিবারে পেয়েছেন সেই রেশন কার্ড আপনার শুধু রেশন কার্ড হিসেবেই পড়ে রয়েছে, নাকি আপনি রেশন দোকান থেকে প্রতি মাসে রেশন তুলছেন। যদি রেশন তুলে থাকেন তাহলে এই হ্যাঁ কলামটিতে টিক চিহ্ন দেবেন। আর যদি না তুলেন, যে আপনার শুধু রেশন কার্ড করাটা প্রয়োজন, তাই আপনি রেশন কার্ড করে রেখেছেন কিন্তু মাল তুলছেন না, আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তাহলে আপনি নাতে টিক চিহ্ন দিলেন। আচ্ছা, পরের পয়েন্ট আমরা আসি সম্পদ। আপনার যেসব সম্পদ আছে, কি কি সম্পদ দেখুন, আমরা নিচে যাচ্ছি, আপনার প্রপার্টি যা আছে তারও এখানে বিবরণ দিতে হবে। 1 নম্বরে আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি 3টি বা তার বেশি পাকা ঘর অর্থাৎ কক্ষ, রুম, আপনার যদি 3-এর বেশি রুম থাকে তাকে বলছে সেখানে হ্যাঁ অথবা না টিক দিন। আপনার যদি বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি 3টি থাকে তাহলেও আপনাকে হ্যাঁ দিতে হবে, যদি 3-এর বেশি থাকে তাহলেও আপনাকে হ্যাঁ দিতে হবে। আর যদি 3টির কম থাকে তাহলে কিন্তু আপনি নাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবার দেখুন পরবর্তী পয়েন্ট আছে 2 নম্বর, খুব একটি গুরুত্বপূর্ণ, পারিবারিক জমির মালিকানা। পারিবারিক জমির মালিকানা অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার নামে যদি জমি থাকে, বা পরিবারের যিনি মেম্বার যারা আছেন তাদের নামে যদি জমি থাকে, চাষযোগ্য জমি থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে হ্যাঁ অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে। যদি না থাকে তাহলে না অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে পরিবারের প্রধানের। দেখুন এখানে কিছু নির্দেশ দিয়েছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। অর্থাৎ আপনার হয়তো 2 দিন আগে একটি কোনো জমি রেজিস্ট্রেশন হয়েছে, আপনার রেজিস্ট্রি হয়েছে, আপনার নামে আপনি সেই জমিটি পেয়েছেন, সেই জমিটিরও কিন্তু মালিকানা আপনি হয়ে গেলেন। তাই এখানে ওই রকম নির্দেশ দিচ্ছে, সেটিতে আপনি হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আমরা আসি পরের পেজে। দেখুন আমরা অলরেডি 3 নম্বর পেজ কমপ্লিট করে ফেললাম, এবারে 4র্থ পেজের দিকে আমরা অগ্রসর হচ্ছি। দেখুন 3 নম্বর পয়েন্ট, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনার সমস্ত রেকর্ড, যে হাল রেকর্ড আছে 2026 সালের, যদি আপনি রেকর্ড বের করে থাকেন খুব ভালো কথা, নয়তো 2025 সালে যদি কোনোভাবে চেঞ্জ হয়ে থাকে বা অন্য কোনোভাবে যদি হস্তান্তর না হয়ে থাকে তাহলে আপনার 2025 সালের রেকর্ডে অনুযায়ী
আপনার মোট জমির পরিমাণ সেটি আপনাকে এইখানে বসাতে হবে। জমির পরিমাণটি কত সেটি আপনাকে এখানে বসাতে হবে, সেটা শতকে বসাতে হবে। হ্যাঁ, শতকে বসাতে হবে। এবার আপনার ধরুন 10 কাঠা আপনার জমি আছে। 10 কাঠা মানে আপনার 20 শতক। 20 শতক, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে ডেসিমেল বলি, সেটা বাংলা হচ্ছে শতক। এখানে আপনি লিখে দেবেন। 4 নম্বর পয়েন্ট দেখুন, খুব খেয়াল করে দেখুন আপনার বাড়িতে কি আছে না আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে। যানবাহন, যদি আপনার বাড়িতে যানবাহন থাকে সেই যানবাহনটি কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে। আসুন কলমটা পড়া যাক। যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই হ্যাঁতে টিক চিহ্ন দিলেন, যদি না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিলেন। আপনার থাকলে দেখুন, থাকলে যদি হ্যাঁ হয়, যে বলছে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। কীরকম গাড়ি? এই দেখুন পাশে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেল, গাড়িটি কোন মডেলের সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তার সাথে সাথে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এটাতেও কিন্তু আপনাকে লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বরটিও কিন্তু লিখতে হবে। এবার দেখুন 5 নম্বর কলমে কি আছে? পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যাকে আমরা ইংরেজিতে হেলথ ইন্স্যুরেন্স বলে জানি। সেই স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে সেটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দেখাতে হবে। যদি থাকে হ্যাঁ, না থাকলে না। প্রথমে না দিচ্ছে, অনেকেরই থাকে না, সেই জন্য নাটা দিয়েছে। যদি আপনার না থাকে না করলেন, যদি হ্যাঁ থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক চিহ্ন দিলেন। দেখুন হ্যাঁ টিক চিহ্ন দেওয়ার পর কি বলেছে? যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। অর্থাৎ যদি আপনার বিমা থেকে থাকে তাহলে সরকারি না বেসরকারি সেই বিমাটির বিবরণ উল্লেখ করতে হবে। কী বিবরণ দেবে? দেখুন বিবরণটা হচ্ছে যে হেড অফ দি ফ্যামিলি থেকে শুরু। আপনার পরিবারের যে প্রধান তার কি বিমা আছে? থাকলে সরকারি, থাকলে সরকারিতে টিক চিহ্ন, যদি বেসরকারি থাকে তাহলে বেসরকারিতে টিক চিহ্ন। প্রাইভেট সেক্টরে অনেকেই বিমা করে থাকেন। দেখুন এবার বিমার অঙ্ক, এবার যেটা আছে বিমার অঙ্ক। এই যে বিমার অঙ্ক বলতে ইংরেজিতে আছে সাম অ্যাসিওর্ড। এই সাম অ্যাসিওর্ডটা মানে আপনি কত লক্ষ টাকার বিমা করেছেন, 2 লক্ষ টাকা না 3 লক্ষ না 5 লক্ষ না আরও বেশি, তাহলে সেই অঙ্কটি কিন্তু এখানে লিখতে হবে। এবার প্রিমিয়ামের বিবরণ, এখানে প্রিমিয়াম বিবরণ আপনি কোয়ার্টারলি করেছেন না হাফ ইয়ারলি করেছেন না ইয়ারলি করেছেন, সেই প্রিমিয়ামের বিবরণটা কিন্তু আপনি এখানে দেবেন। এবার দেখুন এইভাবে যা যা আপনি বিবরণ দিলেন হেড অফ ফ্যামিলির জন্য, ঠিক সেই রকমই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 ক্রমান্বয়ে দেখুন 4, 5, 5টি সদস্যের জন্য পরপর এখানে বিবরণ দিতে হবে। যদি আপনার প্রযোজ্য হয় দিলেন, নয়তো আপনি পরের কলমে চলে আসুন। মোস্ট ভাইটাল পয়েন্ট দেখুন, আয় বা পেশা। এই ঘয়ের দাগে আয় বা পেশা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন 1 নম্বরে আছে, এই যে 1 নম্বরে আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আয়কর বা পেশাগত কর, প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স। এই পি ট্যাক্স যদি আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা দিয়ে থাকেন তাহলে কিন্তু হ্যাঁ টিক চিহ্ন দিলেন, নাহলে নাতে টিক চিহ্ন দিলেন। এবার 2 নম্বরে এখানে আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। এখন প্রত্যেকটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারদেরই, প্রাপ্তবয়স্ক মেম্বারদের প্যান কার্ড হয়েই থাকে। অনেকের বা প্রয়োজন সাপেক্ষে বাচ্চাদের করে নিচ্ছে, মাইনরদের করে নিচ্ছে। যাই হোক, যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু হ্যাঁ এই কলামটিতে আপনি টিক চিহ্ন দেবেন। দেখুন প্যান কার্ডের হ্যাঁ আছে দিলেন, তাহলে নাম এবং প্যান নাম্বার, যার যার আছে প্যান কার্ড তার নাম এবং প্যান নাম্বারটি
আপনাকে উল্লেখ করতে হবে। প্রথমে শুরু হোক হেড অফ ফ্যামিলি দিয়ে। হেড অফ ফ্যামিলি যিনি তার নাম লিখবেন এবং তার এখানে প্যান নাম্বারটি লিখবেন। এরপর আপনার ক্রমান্বয়ে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 পরপর যে আছে এগুলি একই রকমভাবে নাম এবং ফোন নাম্বার লিখবেন। দেখুন সদস্য 4, সদস্য 5 পর্যন্ত আছে, আপনার যদি প্রযোজ্য হয় আপনি লিখে দিলেন। নেক্সট কলাম দেখুন, নেক্সট কলাম হচ্ছে 3 কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থানের ধরন বলতে আপনি বা আপনার পরিবারের সমস্ত মেম্বাররা কোথায় কাজ করে, কি কাজ করে, কেমন ধরনের কাজ সেটি ভালো করে আপনাকে জেনে বুঝে লিখতে হবে। দেখুন পরিবারের প্রধান, এই যে পরিবারের প্রধান, এই পরিবারের প্রধান আপনার কোথায় কাজ করে? কোনো সরকারি ক্ষেত্র, দেখুন সরকারি ক্ষেত্র অর্থাৎ তিনি যদি এমপ্লয়ি হন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি না অন্য কিছু। যদি গভর্নমেন্ট হয়ে থাকেন, যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে এই ঘরটিতে চেক ইন করুন, এবং যদি না করে থাকে, যদি প্রাইভেট সেক্টরে কাজ করে তাহলে এটাতে চেক ইন করুন। এবং নেক্সট সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, অর্থাৎ যদি তিনি উদ্যোক্তা হন, যদি তিনি ব্যবসায়ী হন, যদি তিনি মালিক হন, তাহলে এই 3টির মধ্যে যদি একটি হয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। এবার দেখুন আংশিক সময়ের পরেরটি কী আছে, আংশিক সময়ে কর্মরত, যাকে পার্ট টাইম জব বলা হয়, এরকমও কিন্তু অনেক ব্যক্তি থেকে থাকে, তাহলে এই ঘরটিতে আপনি টিক চিহ্ন দিলেন। এবার পরের ঘরটি দেখুন অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, সে কারিগর হতে পারে, সে শিল্পী হতে পারে, সে কৃষক হতে পারে। তবে পশ্চিমবঙ্গ আমাদের কৃষিপ্রধান দেশ, বেশিরভাগ মানুষই কৃষক, তাই কৃষক যদি হয়ে থাকেন, চাষবাস যদি করেন তাহলে কিন্তু আপনার এই ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। এবার দেখুন পরিযায়ী শ্রমিক, আমাদের রাজ্যে কিছু কিছু পরিযায়ী শ্রমিক আছে, অনেক আছে, কিছু নয়। তো যাই হোক, যদি আপনি পরিযায়ী শ্রমিকের মধ্যে পড়েন তাহলে কিন্তু এই ঘরটিতে টিক চিহ্ন দিলেন। আর যদি তা না হয়ে থাকেন, যদি বেকার হন, তাহলে আপনি এই ঘরটিতে টিক চিহ্ন দিলেন। আর কোনোটা যদি না হয়ে থাকে তাহলে অন্যান্যতে এটি টিক চিহ্ন। এটা সাধারণত ওই CWSN, যাকে আমরা প্রতিবন্ধী হিসাবে চিনি, তো এই ধরনের যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই অন্যান্যতে টিক চিহ্ন দিতে হবে। এবার দেখুন আপনি উপরে যেমন যেমন পূরণ করলেন ঠিক সেই একই রকম কলাম কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে 5 নম্বর পর্যন্ত কিন্তু আছে। আপনি উপরের মতো 5 নম্বর পর্যন্ত যদি আপনার প্রযোজ্য হয় আপনি পূরণ করলেন। এবার দেখুন 4 নম্বর কলাম, এই যে 4 নম্বরে দেখুন 4 নম্বর পয়েন্টে আছে কি, আমরা দেখুন জেনে নিই। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, এটি আপনাকে নিজেকে কাউন্ট করতে হবে। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, এই যে এই ঘরটি, যে ফাঁকা জায়গাটিতে আপনাকে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা লিখতে হবে। আপনার পরিবারের কতজন শিক্ষিত, লেখাপড়া জানেন, সেই সংখ্যাটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। নেক্সট দেখুন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, কতজন লেখাপড়া জানেন না, নাম সই করতেও পারেন না, এরকম যদি ব্যক্তি থাকে তার সংখ্যাটি কত সেটি এখানে লিখতে হবে। এবারে দেখুন পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তিনি শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হন তাহলে এখানে, যদি অশিক্ষিত হন তাহলে এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করুন, দেখুন এই পাশের ঘরে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। আপনার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদের কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা আপার কোনো লেভেলে তিনি সার্টিফিকেট পেয়ে থাকতে পারেন। তো সেই যোগ্যতাটা ম্যাক্সিমাম তার এডুকেশন কত এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। এইবার অনুরূপভাবে আপনাকে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে পরপর আপনার 5 জন যে যদি থেকে থাকে তাহলে 5 জনের আপনি লিখলেন। দেখুন এই যে 4, 5 আছে, এখানে আপনি পরপর লিখে দিলেন। যদি প্রযোজ্য হয় 5 পর্যন্ত আপনি লিখলেন, না হলে যতদূর আপনার প্রযোজ্য ততদূর পর্যন্ত আপনি লিখে নিলেন। এইবার দেখুন আমরা পরের পয়েন্ট আসি, 5 নম্বর পয়েন্ট।
এখানটি ভালো করে লক্ষ্য করুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি আপনার এরকম কেউ ফ্যামিলিতে থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক চিহ্ন দিলেন, আর যদি না থাকে নাতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নাই হয়, আবার অনেক ফ্যামিলিতে থেকেও থাকে। যদি থাকে আপনি হ্যাঁ, না থাকলে নাতে টিক চিহ্ন দিলেন। এবার দেখুন, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু যিনি এই পদে রয়েছে তার সদস্য নম্বর কিন্তু এখানটিতে লিখতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন। এখানে নথি থাকলে দেখুন বলছে জমা দিতে, আপনাকে এখানে নথি থাকলে সঙ্গে জমা দিতে হবে। আচ্ছা, এবার দেখুন 6 নম্বর। 6 নম্বরে কী আছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক বা বয়স্কা যদি থাকেন তাহলে কিন্তু তিনি পেনশন পেতে পারেন। পেনশন পেতে পারেন যদি চাকরি করতেন, এখন হয়তো রিটায়ার করে গেছেন, অবসর গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়। যদি তিনি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ, যদি না হন তাহলে না। যদি হ্যাঁ হয়, যিনি পেনশনভোগী তার সদস্য নম্বর, কতজন পেনশনভোগী আছে তার নম্বরটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয়, দেখুন আরেকটি এখানে কিছু নির্দেশ করছে, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ, এই যে পেনশন স্লিপ কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে, ওটা অফিস থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে। নেক্সট দেখুন 7 নম্বর। 7 নম্বরে কী আছে আমরা আসুন জেনে নিই। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত? জিএসটি, আমাদের পরিবারের অনেকেই ব্যবসা বাণিজ্য বা চাকুরি বিভিন্ন কাজে আমরা নিযুক্ত থাকি। যদি কেউ ব্যবসা বাণিজ্য করে থাকেন আপনার পরিবারে, দেখবেন জিএসটি অনেকে দিয়ে থাকেন। সেই জিএসটি যদি দেওয়ার মতো আপনাদের পরিবারের কেউ মেম্বার থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তো না। যদি জিএসটি দিয়ে থাকেন, দেখুন এখানে বলে দিচ্ছি জিএসটি যদি হ্যাঁ হয়, জিএসটি নম্বরটি কিন্তু আপনাকে লিখতে হবে। জিএসটির নম্বরটা এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে। এবার দেখুন পরিবারের পরের পয়েন্ট হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয়। এইটি খুব খেয়াল করে আপনি আপনার মতো করে পরিবারের কত আয় সেই অঙ্কটি এই ঘরটিতে বসিয়ে দিন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ বা তারও বেশি কত যা হবে সেই অঙ্কটি কিন্তু আপনি এখানে বসাবেন। এরপরে দেখুন অন্যান্য পরিচয় নথি। অন্যান্য পরিচয় নথি যে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, এই সংখ্যাটা যদিও কম তবুও যেহেতু ফর্মে উল্লেখ আছে তাই আলোচনা করতেই হবে। পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, যদি আপনার এই সিএএ আবেদন করে থাকে তাহলে আপনি এখানে তার সেরকম তথ্য দেবেন। যদি না আবেদন করে থাকে প্রযোজ্য নয়, এটিতে করলেই হয়ে যাবে। যদি আবেদন করে থাকে, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর, তাহলে আবেদন নম্বরটি এখানে লিখতে হবে। ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নম্বরটি আপনাকে লিখতে হবে। অনুরূপভাবে সদস্য 1, সদস্য 2 পরপর আপনাকে একদম 5 নম্বর পর্যন্ত, এই যে 5 নম্বর পর্যন্ত আপনাকে ওইভাবে পূরণ করতে হবে যদি আপনার থেকে থাকে। যদি না থাকে তাহলে আপনি এটিকে এড়িয়ে চলুন। এবার দেখুন 2 নম্বর কলমে কি আছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যাকে আমরা কেসিসি বলি, কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড হয়। এছাড়াও কি হয়, মৎস্যজীবী যারা হন, যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড হয়। এবং শিক্ষার্থী যদি হয়, শিক্ষার্থীর ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে হিসাবে আমরা জানি সেটাও কিন্তু হয়। এবারে আমরা আসি আসল জায়গাটিতে, যে পরিবারের যিনি প্রধান সেই প্রধানের নম্বর অর্থাৎ কেসিসি নম্বর, কেসিসি যে নম্বরটা আছে সেই নম্বরটি এখানে আমি ইনপুট করুন। কেসিসি নম্বর বলতে আপনার অ্যাকাউন্টের নাম্বারটি। আইডির সংখ্যা, আপনার এরকম কটি আইডি আছে সেটা আপনাকে এখানে
লিখতে হবে। অর্থাৎ কেসিসি অ্যাকাউন্ট নাম্বার দিলেন, দেখবেন তারই নিচে একটা আইডি থাকে, সেই আইডি নাম্বারটি আপনাকে দিতে হবে। যে তারিখে ইস্যু করা হয়েছে আপনার ওই কেসিসিটি কবে ইস্যু করা হয়েছে, কেসিসি অর্থাৎ আপনি জমির বিনিময়ে ঋণ নিয়েছেন, যে কোনো ব্যাংকে আমরা এভাবে নিয়ে থাকি, তাই সেই জমির বিনিময়ে ঋণ নেওয়াটাকেই কেসিসি বলা হয়। এখানে দেখুন প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, মানে কোন ব্যাংক কে পাঠিয়েছে, কে দিয়েছে, সেটা আপনাকে লিখতে হবে অবশ্যই। নম্বর লিখলেন, আইডি সংখ্যা লিখলেন, যে তারিখে ইস্যু করা হয়েছে, যেদিন থেকে আপনি পেয়েছেন সেইটি এখানে লিখে দিলেন। এবার দেখুন অনুরূপভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে পরপর আপনি 5 নম্বর পর্যন্ত যদি আপনার প্রযোজ্য হয় তাহলে আপনি লিখলেন, নয়তো পরের কলামে চলে গেলেন। দেখুন 3 নম্বর পয়েন্ট আছে কি আমরা জেনে নিই আসুন। যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। যদি এরকম আপনার ফ্যামিলিতে কেউ মেম্বার থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এগুলো পূরণ করতে হবে। যদি না থাকে তাহলে আপনি নাতে টিক চিহ্ন দিয়ে চলে গেলেন। স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে না হয়, তবে কেউ থেকেও থাকলে সেই মতো আপনি এখানে তথ্য দেবেন। এবার আমরা যাব পরের পাতাতে। দেখুন পরের পাতাতে ওই 1, 2, 3, 4, 5 পর্যন্ত মেম্বারদের বিবরণ দিতে হবে। এবার দেখুন পরের কলাম আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। দেখুন বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার বাড়ির শিশুটি কোন বিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং কোন শ্রেণীতে পড়ছে, সেটি সরকারি না বেসরকারি বিদ্যালয়, সেটিও আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। দেখুন এখানে কিন্তু কিছু অর্ডার আছে, অর্ডারটি আপনি ফলো করুন। দেখুন বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুলিং ইত্যাদি। শিশু সদস্য সংখ্যা, আমরা যে যতগুলি শিশু পড়াশোনা করছে সেই শিশু সদস্য সংখ্যা 1, 2 বা তার বেশি যদি হয় আপনি পরপর সেভাবে নথিভুক্ত করবেন। দেখুন প্রথমে শিশুর নাম লিখলেন, সুন্দর করে নাম লিখলেন, তার শ্রেণীটি লিখলেন, তারপরে বিদ্যালয়ের নাম লিখলেন, বিদ্যালয়ের ধরনটি লিখলেন, কি ধরন দিবেন, না সরকারি না বেসরকারি, সেটি আপনাকে দিতে হবে। বেসরকারি যদি বিদ্যালয় হয় তাহলে বেসরকারিতে দিলেন, প্রাইভেট সেক্টরে অনেকে পড়ায়। সরকারি যদি হলে তাহলে সরকারি দিলেন। এবার স্বীকৃত মাদ্রাসাতেও হতে পারে, স্বীকৃত মাদ্রাসা যদি হয় আপনার স্বীকৃত মাদ্রাসায় দিলেন, অন্যান্য মাদ্রাসা হলে এখানে দিলেন। যদি এগুলোর মধ্যে কোনোটিই না হয় তাহলে অন্যান্যতে আপনি টিক চিহ্ন দিয়ে দিলেন। এবার দেখুন এইভাবে সদস্য 2 যদি আপনার প্রযোজ্য হয় আপনি করলেন, নয়তো এভাবে 3, 4, 5 আপনি টপকে গেলেন। যাওয়ার পর আমরা চলে আসবো 2 নম্বর পয়েন্টে। দেখুন এই পাতায় 2 নম্বর পয়েন্ট আছে। এই 2 নম্বর পয়েন্টে কী আছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনাদেরকে এই প্রসঙ্গক্রমে বলে রাখি, অবশ্যই এই তথ্যটি একেবারে সম্পূর্ণভাবে সঠিক দেবেন, তাতে আপনার শিশুর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শিশুটি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনাদের পরিবারের যিনি উত্তরাধিকারী হচ্ছেন তিনি তার দীর্ঘায়ু কামনা করার জন্যে আমি এই কথাটি আরেকবার বললাম। যাই হোক শিশু সদস্য 1 দেখুন যদি টিকা নিয়ে থাকে তাহলে হ্যাঁ এখানে টিক চিহ্ন, টিকা করা হয়নি তাহলে এখানে টিক চিহ্ন দিলেন। দেখুন কিছু ক্রাইটেরিয়া বলে দিচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ। যদি টিকা নেন তাহলে দেখুন কবে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে নাকি শুরু হয়েছে, আর যদি না হয় টিকাকরণ করা হয়নি, সেই রকম আপনার যেমন বর্তমান অবস্থা সেই অনুযায়ী আপনি এখানে টিক চিহ্নগুলি দেবেন। এবার দেখুন অনুরূপভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 পর্যন্ত আপনার যদি প্রযোজ্য হয় আপনি ফিল আপ করলেন। নেক্সট দেখুন
সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? ডিবিটি, ডাইরেক্ট ব্যাংকিং ট্রান্সফার, আপনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটিও আপনাকে এখানে ইনপুট করতে হবে। পরিবারের প্রধান, তিনি কি ডিবিটি মাধ্যমে কি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন? যেমন ধরুন কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বেকার ভাতা ইত্যাদি এই ধরনের কোনো সরকারি প্রকল্প যদি পেয়ে থাকেন তিনি, তাহলে হ্যাঁ কলমে টিক দিলেন, না হলে না কলমে টিক দিলেন। দেখুন এখানে লিখেছে প্রকল্পের নাম। এখানে প্রকল্পের নাম দেখুন, আমরা এই পরের পেজে যাই তাহলে আমরা আরও জিনিসটি ক্লিয়ার করতে পারবো। প্রকল্পের নাম দেখুন 1, 2, 3 এখানে পরপর ক্রমান্বয়ে প্রকল্পের নামগুলি আপনাকে লিখতে হবে, কোন প্রকল্পের থেকে আপনি সুবিধাটি পাচ্ছেন। এবার দেখুন আরেকটি কলম আছে এখানটায়, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? অনেক ফ্যামিলিতে থাকে যে আমি এই প্রকল্পটা আগে যা নিয়েছি এখন আর নেব না, ভাবতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারও সম্মতিটি এখানে জানাতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে আপনার ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে বলতে হবে যে আমি এই প্রকল্পটি থেকে বাদ দিয়ে যেতে চাইছি। যিনি আধিকারিক থাকবেন তিনি তার মতো করে ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে আমরা পরপর এখানে প্রকল্পের নামগুলো লিখে দেবো। যতগুলি প্রকল্প আমরা পাবো বা যতগুলি প্রকল্পের সুবিধা আমরা ভোগ করছি সেই প্রকল্পের নামগুলি এখানে লিখব, পাশে হ্যাঁতে টিকচিহ্ন দিয়ে দেবো। বেশ, তাহলে আপনার কিন্তু এই কলমটি সম্পূর্ণ হয়ে গেল। অনুরূপভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে আপনি আপনার ক্ষেত্রে যতগুলি প্রযোজ্য হবে আপনি ততগুলি এখানে পূরণ করলেন। সদস্য 4 এই পাতাও আছে, সদস্য 4 এবং দেখুন সদস্য 5 পর্যন্ত আছে। আপনার যদি প্রযোজ্য হয়, আপনার যদি থাকে তাহলে আপনি লিখলেন, নয়তো আপনি পরের কলমে চলে গেলেন। দেখুন এবার এই 2 নম্বরটি কী লেখা আছে ভালো করে পড়ে দেখুন। বাদ দেওয়া হলে কারণ, যদি আপনি সেই প্রকল্পটি বাদ দিতে চান, যে প্রকল্পের সুবিধা আপনি ভোগ করছেন, উপরে উল্লিখিত যে প্রকল্পগুলি আপনি লিখছিলেন বা লিখেছেন, যদি কোনো একটি প্রকল্প আপনি বাদ দিতে চান তাহলে কিন্তু অফিসার কর্তৃক পূরণীয়, মানে অফিসারকে বলতে হবে স্যার আমি এই প্রকল্পটি থেকে বাদ যেতে চাই, তাহলে তিনি তার মতো করে এখানে তার বিবরণ লিপিবদ্ধ করবেন। এবার দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি ঘোষণা ও সম্মতি। ঘোষণা ও সম্মতি, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা তথ্য দিয়েছি সেইটি আমাদেরকে ঘোষণা এবং সম্মতির মাধ্যমে একদম 100% কনফার্ম করতে হবে। সেই জন্য দেখুন এখানে কলমটি আছে সম্মত, আমি রাজি। এই রাজি সম্মত এই কলমটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। আপনি চাইলেও টিক চিহ্ন দিতে হবে, না চাইলেও দিতে হবে। তবু দেখুন আমরা পড়ে দেখি কি তথ্য আছে। এখানে লেখা আছে দেখুন, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, দেখুন নিচের পাতা আসুন, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। দেখুন এখান পর্যন্ত আমি পড়ে যেটি দেখলাম বা বুঝলাম বা আপনারাও শুনলেন, আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন সেই সুবিধা থেকে আপনি তো বঞ্চিত হবেন বা অন্যান্য অসুবিধা হলেও হতে পারে। তাই জন্য আপনাকে এটি ঘোষণা করে দিতে হবে যে না, সমস্ত তথ্য আমার জ্ঞান আর বিশ্বাস মতো সত্য। সেই জন্য আপনি এই উপরের এখানে সম্মত এই জায়গাটিতে আপনি টিক চিহ্ন দিয়েছেন। এবার দেখুন এতক্ষণ আমরা সব পূরণ করলাম। এবার স্বাক্ষর, এই জায়গাটিতে আপনাকে স্বাক্ষর করতে হবে। আমি বলবো এই জায়গাটির স্বাক্ষরটি আপনি কিন্তু
যখন জমা দিতে যাবেন তখন পরিবারের প্রধান না যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য তিনি স্বাক্ষর করবেন, এ বিষয়ে একটু সন্দেহ থাকলেও থাকতে পারে। তাই এখানটি ফাঁকা রেখে আপনি যদি যান এবং সেই অফিসার সঙ্গে আলোচনা করে স্বাক্ষর করেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর যদি আপনার সময় না থাকে, আমার মনে হয় এখানে যিনি প্রাপক তার স্বাক্ষরটি হবে মনে হয়। তাহলে এখন পর্যন্ত আমরা যতগুলি কলাম ছিল সম্পূর্ণ করলাম, করার পর দেখুন এখানে পরিষ্কার লেখা আছে এন্ড অফ ফর্ম, অর্থাৎ আমাদের ফর্ম পূরণ সম্পূর্ণ হলো। এরপরে দেখুন নিচে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এরপরে এই নিচের যে লেখাগুলি আছে এই নিচের লেখাগুলি কিন্তু আর আমাদের পূরণের জন্য নয়, কোনোভাবেই আর পূরণ করতে আপনারা যাবেন না। এই সমস্ত লেখাগুলি যেগুলি এখানে আছে এগুলি সমস্ত সরকারি অফিসার যারা আছেন যেখানে জমা দিতে যাবেন ওনারা পূরণ করবেন আপনাদের উপস্থিতিতে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।